আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি আজ ধা গল্প। লেখিকা সাবিলা সাবি, পর্ব সংখ্যা 57। ভোরের প্রথম আলো অনেক আগেই বিদায় জানিয়েছে, আর দুপুরে সূর্যের আলো মাথার উপর এসে পড়েছে। জাসপার তখনও ঘুমে অচেতন ছিল, কারণ টানা 40 দিন না ঘুমানোর পর তার দেহ এমন গভীর বিশ্রামে অভ্যস্ত হয়ে গিয়েছে। অবশেষে তার ঘুম ভাঙল। চোখ খুলতে অনুভব করল বুকের ওপর একটি নরম উষ্ণতার অস্তিত্ব। ফিওনা তার বুকের ওপর নির্ভর হয়ে ঘুমিয়ে আছে। মুখের ছোট ছোট শ্বাস প্রশ্বাস বুকের সাথে মিশে যাচ্ছে। কিন্তু হঠাৎই জাসপারের মনে কিছু অস্বাভাবিকতা টের পেল। তার হাত ফিওনার কপালে যেতে মনে হলো যেন তপ্ত আগুনের উপর হাত রেখেছে। লাবার মতো উষ্ণতা তার দেহ থেকে বের হচ্ছে। জাসপার দ্রুত উঠে ফিওনাকে নাড়াতে লাগলো। ফিওনা, ফিওনা ওঠো! কিন্তু কোনো সাড়া নেই। আগেরবার যা ঘটেছিল তার স্মৃতি বিদ্যুতের মতো মাথায় ঝলকে উঠল। সে বুঝতে পারল পরিস্থিতি দ্রুত সামলাতে হবে। তার ভেতরে এক অজানা আতঙ্ক জন্ম নিতে শুরু করলো। জাসপার ফিওনার মুখের দিকে তাকিয়ে নিজেকেই শান্ত করার চেষ্টা করছিল। তার মন বলছিল ফিওনার কিছু হতে দিবে না, কিন্তু এই পরিস্থিতিতে সে কি করবে সেটা যেন স্পষ্ট ছিল না। তার সমস্ত মনোযোগ এখন ফিওনার দিকে নিবদ্ধ, আর সময় যেন প্রতিটা মুহূর্ত তাদের বিরুদ্ধে কাজ করছে। এই নির্জন দ্বীপে ফিওনাকে নিয়ে জাসপার অসহায় বোধ করছিল। যতবার সে তার অবস্থা নিয়ে ভাবতে শুরু করছিল, মনে হচ্ছিল যেন সবকিছু তার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। ফিওনার তপ্ত শরীর কম্বলের নিচে ঢেকে দিয়ে যত্ন করে পাশে শুইয়ে রেখে জাসপার তাঁবুর বাইরে এসে দাঁড়ালো। নির্জন দুপুরে আকাশে সূর্যের আলো প্রখর, আর দূরের প্রশান্ত মহাসাগরের ঢেউয়ের আওয়াজ যেন তার অস্থির হৃদয়ের প্রতিবিম্ব। সে নিজের মাথায় হাত দিয়ে ফুঁসতে লাগলো। নিজের প্রতি রাগ, নিজের ক্ষমতার সীমাবদ্ধতা, সবকিছু যেন একত্রে তাকে পাগল করে তুলছিল। আমি কেন কালকে রাতে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না? যদি ফিওনার কিছু হয়ে যায়? এই ভেবে সে রাগে পাশে থাকা একটি বড় গাছে ঘুষি মারল। গাছের শক্ত বাকলে তার হাত কেটে গেল, আর তার রক্ত গড়িয়ে পড়তে লাগলো। কিন্তু সে ব্যথা অনুভব করল না। তার মনের যন্ত্রণা শরীরের যে কোনো ব্যথার চেয়ে বেশি ছিল। আমি একজন ড্রাগন প্রিন্স, কিন্তু আমার সামনে আমার ভালোবাসার মানুষ অসহায় অবস্থায় পড়ে আছে, আর আমি কিছুই করতে পারছি না। আমি কি এতটাই দুর্বল? উজ্জ্বল দুপুরে ফিওনার অসহায় শ্বাস প্রশ্বাসের শব্দে জাসপারের হৃদয় ভেঙে যাচ্ছিল। তাঁবুর বাইরে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকিয়ে নিজের ক্ষমতার সীমাবদ্ধতাকে অভিশাপ দিচ্ছিল। তখনই তার মনে পড়ল, এই দ্বীপে তো তার পরিচিত একজন আছে, সেই লিটল অ্যাঞ্জেল, যে ফিওনাকে সুস্থ করতে সাহায্য করবে। সিলভারের কথা মনে পড়তেই সে আবার সেই গভীর অন্ধকার জঙ্গলের দিকে তাকালো। নিজের হাতের রক্ত মুছতে মুছতে সে বলল, যতক্ষণ না ফিওনা সুস্থ হচ্ছে আমি থামবো না। উজ্জ্বল দুপুরে ফিওনার অসহায় শ্বাস প্রশ্বাসের শব্দে জাসপারের হৃদয় ভেঙে যাচ্ছিল। তাঁবুর বাইরে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকিয়ে নিজের ক্ষমতার সীমাবদ্ধতাকে অভিশাপ দিচ্ছিল। এক মুহূর্ত দেরি না করে জাসপার সিলভেরার খোঁজে বের হলো। দ্বীপের পাথরের পথ হেঁটে গভীর জঙ্গলের দিকে এগিয়ে যেতে চলল। তার প্রতিটি পা যেন ফিওনার জন্য করা প্রতিজ্ঞারই প্রতিফলন। অবশেষে একটি দ্বীপের একটি ছোট্ট পাহাড়ের ঢালে জাসপার সিলভেরাকে দেখতে পেল। তার সাদা পোশাক সূর্যের আলোয় চকচক করে উঠছিল। সিলভেরা মুখ তুলে জাসপার দিকে তাকালো। আপনি এখনো এখানে কেন প্রিন্স? সিলভেরা জিজ্ঞেস করলো। জাসপার ক্লান্ত গলায় বলল। জাসপার সবটা খুলে বলল সিলভেরাকে। তারপর আবার বলল, আমি ফিওনাকে বাঁচাতে চাই। যদি তুমি কোনো উপায় জানো দয়া করে আমাকে বলো। সিলভেরা এক মুহূর্ত চুপ থেকে বলল, ফিওনাকে বাঁচানোর একটা উপায় আছে, কিন্তু সেটা সহজ নয় প্রিন্স। জাসপার সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আমি যে কোনো কিছু করতে রাজি আছি, নিজের জীবন দিতেও, শুধু তুমি আমাকে বলো। সিলভেরা গভীর নিঃশ্বাস নিল। দ্বীপের দক্ষিণ শেষ প্রান্তে একটি নিরাময় ঝর্ণা আছে। তার পানিতে এমন ক্ষমতা আছে যা ফিওনার জীবন ফিরিয়ে আনতে পারে, কিন্তু ঝর্ণা সহজলভ্য নয়। জাসপার ভুরু কুঁচকে গেল। কেন? সিলভেরা ধীরে ধীরে ব্যাখ্যা করতে শুরু করলো। ঝর্ণাটি আগুনের লাভার মাঝে অবস্থিত। সেখানে প্রতিটি পা ফেলার সঙ্গে সঙ্গে মৃত্যু সামনে এগিয়ে আসে। আরও বড় সমস্যা হলো, সেখানে আপনার ড্রাগন শক্তি কোনো কাজ করবে না। আপনি শুধু একজন সাধারণ মানুষের মতো সেখানে যেতে পারবেন। জাসপার এক মুহূর্তের জন্য নীরব হয়ে দাঁড়ালো। তারপর কঠিন মুখে বলল, আমি যাব। ফিওনার জন্য আমি সবকিছু করতে পারি। সিলভেরা অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি জানেন এই যাত্রায় বাঁচার সম্ভাবনা খুবই কম, তবুও আপনি প্রস্তুত? জাসপার দৃঢ় কণ্ঠে উত্তর দিল, ফিওনার জন্য আমি নিজের জীবন উৎসর্গ করতে পারি। সে আমার সবকিছু। সিলভেরার চোখে জল নিয়ে বলল, আপনি সত্যি ভিন্ন প্রিন্স। খুব কম ব্যক্তি এমন ভালোবাসা দেখতে পারে। সিলভেরা জাসপারকে ঝর্ণার পথের দিকে নির্দেশনা দিল। দক্ষিণ দিকে এগিয়ে যান। সেখানে আগুন রঙের ঝলমলে একটি গুহা দেখতে পারবেন, কিন্তু মনে রাখবেন, ঝর্ণার পানি নিতে হলে আপনাকে প্রচণ্ড ধৈর্য আর সাহস দেখাতে হবে। জাসপার সিলভেরার কথা শোনার পর ধীরে ধীরে মাথা নোয়ালো। ধন্যবাদ লিটল অ্যাঞ্জেল। সিলভেরা তার দিকে তাকিয়ে বলল, আমিও আসছি আপনার সাথে ফিওনাকে দেখতে। জাসপার দৃঢ় পায়ে পুনরায় তাঁবুর দিকে রওনা হলো। তার চোখে ছিল ফিওনাকে বাঁচানোর জন্য এক অদম্য আগুন। যদি আমার জীবন চলে যায় তবুও আমি ওকে বাঁচাবো, কারণ ও আমার সবকিছু।
তাঁবুর সামনে দাঁড়ায় জ্যাসপার লিটল অ্যাঞ্জেলকে বলল, তুমি কিছু সময়ের জন্য ফিওনার পাশে থাকতে পারবে? আমি ওকে একা রেখে যেতে চাইছি না। লিটল অ্যাঞ্জেল তার বড় বড় চোখে জ্যাসপার দিকে তাকালো। কয়েক সেকেন্ড চুপ করে থাকার পর বলল, আপনি আমার কাছে এমন অনুরোধ করবেন তা আমি কখনো ভাবিনি প্রিন্স, কিন্তু আমি রাজি। আপনি নিশ্চিন্তে যান, আমি ফিওনার দেখাশোনা করব। জ্যাসপার গভীর নিঃশ্বাস নিয়ে বলল, ধন্যবাদ লিটল অ্যাঞ্জেল, আমি যত দ্রুত সম্ভব ফিরে আসবো। যদি আমার ফিরতে দেরি হয় তবুও অপেক্ষা করো। লিটল অ্যাঞ্জেল মাথা নেড়ে সম্মতি জানালো। জ্যাসপার তাঁবুতে ঢুকে ফিওনার পাশে গিয়ে বসলো। ফিওনা তখন গভীরভাবে অচেতন, মুখে ক্লান্তির ছাপ। জ্যাসপার ফিওনার চুলে হাত বুলিয়ে মৃদু হাসলো। তারপর ধীরে ধীরে ফিওনার কপালের ঠোঁট ছুঁয়ে বলল, আমি ফিরে আসবো হামিংবার্ড, তোমার জন্য যে কোনো ঝুঁকি নিতে রাজি। লিটল অ্যাঞ্জেল তাঁবুর বাইরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। জ্যাসপার প্রতি তার চোখে বিস্ময় আর প্রশংসার মিশ্রণ ফুটে উঠছিল। সে ধীরে ধীরে বলল, একজন ড্রাগন যে এত শক্তিশালী, এত গর্বিত, সে কিভাবে একটি মানবীর জন্য নিজেকে এভাবে উৎসর্গ করতে পারে? এটা অসম্ভব মনে হলেও আপনি প্রমাণ করেছেন ভালোবাসা সবকিছুর ঊর্ধ্বে। জ্যাসপার লিটল অ্যাঞ্জেলের দিকে তাকিয়ে বলল, ফিওনা শুধু আমার প্রিয় সী নয়, সে আমার জীবনের অর্থ। আমি ফিরে আসবো তার জন্য যে কোনো বাধা অতিক্রম করে। এই কথা বলে জ্যাসপার দৃঢ় পায়ে তাঁবু ছেড়ে বেরিয়ে গেল। তার চোখে ছিল এক অদম্য সাহস আর মন ভরা ভালোবাসার শক্তি। লিটল অ্যাঞ্জেল তাঁবুর দিকে তাকিয়ে বলল, ফিওনা, তুমি জানো না তুমি কতটা ভাগ্যবতী। পৃথিবীর সব থেকে শক্তিশালী প্রাণীও তোমার ভালোবাসার কাছে নিঃস্বার্থ। তার মুখে এক ধরনের মুগ্ধতা ফুটে উঠল। ভালোবাসার এত গভীরতা আগে কখনো দেখিনি। একজন ড্রাগনের মনে এতটা মানবিকতা থাকতে পারে, এটি সত্যি বিস্ময়কর। জ্যাসপার তখন ঝর্ণার দিকে যাওয়ার পথে এগিয়ে যাচ্ছিল। তার মনে ছিল একটাই ভাবনা, আমি তোমার জন্য ফিরে আসবো ফিওনা, তুমি আমার জীবনের আলো। জ্যাসপার যখন ঝর্ণার গুহার কাছে পৌঁছালো, দূর থেকে সে ঝর্ণার শীতল পানির ঝলকানি দেখতে পেল। তার ক্লান্ত হৃদয় এক মুহূর্তের জন্য স্বস্তি এলো। কিন্তু সে ঝর্ণার পথ এতটা সহজ হবে না, তা গুহার প্রবেশ পথ দেখেই বোঝা যাচ্ছিল। মাটিতে লাভার উত্তপ্ত ঢেউ যেন প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। জ্যাসপার গভীর নিঃশ্বাস নিয়ে নিজেকে প্রস্তুত করলো। ফিওনা, আমি তোমার জন্য সবকিছু সহ্য করব, নিজেকে বলল সে। যখন জ্যাসপার তার পা লাভার উপর রাখলো, জ্যাসপারের পা লাভার উত্তপ্ত মাটিতে পড়তেই ঝাঁঝালো পোড়া গন্ধ বাতাসে ছড়িয়ে পড়লো। তার বাদামি বুট জুতো নিমেষেই গলে গেল আর পায়ের ত্বক তাতে আটকে গেল। যন্ত্রণায় চোখ বন্ধ করলেও সে থামলো না। দাঁতে দাঁত চেপে জুতোগুলো পা থেকে টেনে ছুঁড়ে ফেলে দিল। জুতাবিহীন পায়ে লাভার মাটিতে আবার পা রাখতে মনে হলো যেন আগুন তার শিরা উপশিরা দিয়ে প্রবাহিত হচ্ছিল। প্রতিটি পদক্ষেপে তার পা পুরো কালো হয়ে যাচ্ছিল। মাংসের পোড়া গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছিল। কিন্তু জ্যাসপার এগিয়ে যেতে যেতে থাকলো। তার মনে একটাই চিন্তা, ফিওনার জীবন আমার চেয়ে বেশি মূল্যবান। আমি যদি না ফিরি তাও সে বেঁচে থাকুক। যতই এগিয়ে যাচ্ছিল, লাভার উত্তপ্ত আগুন যেন আরো বেড়ে যাচ্ছিল। তার পায়ের চামড়া বারবার ফেটে রক্ত ঝরছিল। তার শরীরের ঘাম আর রক্তে ভিজে গিয়েছিল, তবুও সে থামেনি। একবার হোঁচট খেয়ে পড়ে গেলেও হাতের মাটির পাত্রটি শক্ত করে ধরে রাখলো। সেই পাত্র ফেলে দিলে তো সব শেষ। যন্ত্রণায় জ্যাসপারের মাথা ঝিমঝিম করছিল, কিন্তু তার মনের গভীরে ফিওনার মুখ বারবার ভেসে উঠছিল। তার মনের শক্তি তাকে এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছিল। ঝর্ণার কাছে পৌঁছানোর পর জ্যাসপারের ক্লান্ত মুখে এক মুহূর্তের জন্য হাসি ফুটে উঠছিল। এতটা যন্ত্রণা সহ্য করে জীবনের ঝুঁকি নিয়ে লাভার পথ পেরিয়ে অবশেষে ঝর্ণা তার সামনে। ঝর্ণার ঠান্ডা পানির শব্দ যেন তাকে এক মুহূর্তের জন্য শান্তি দিল, কিন্তু সেই হাসি দ্রুত মিলিয়ে গেল। ঝর্ণার দিকে আরেকটু এগোতে জ্যাসপার দেখলো ঝর্ণার সামনে পুরো পথ কাঁটাযুক্ত ফুলে ভরা। প্রতিটি ফুল ছিল রক্ত লাল এবং তাদের ধারালো কাঁটাগুলো রোদে ঝিলমিল করছিল। কোনো সাধারণ ফুল নয় এগুলোর কাঁটা যেন কোনো মাংস স্পর্শ করলেই ভিতরে বিষ ঢুকিয়ে দেয়। জ্যাসপারের মুখ কালো মেঘের মতো গম্ভীর হয়ে উঠল। একে তো লাভার উত্তপ্ত পায়ের মাংসপেড়া জ্বলে গিয়েছে, এখন এই বিষাক্ত ফুলের কাটার পথ পার হতে হবে, কিন্তু থামার কোনো সুযোগ নেই। সে নিজেই নিজেকে বলল, ফিওনার জন্য আমাকে এগোতে হবে, এই পথ পেরোবো, এই কাঁটা আমাকে থামাতে পারবে না। জ্যাসপার তার পা সাবধানে প্রথম কাঁটাযুক্ত জায়গায় রাখলো। সঙ্গে সঙ্গে একটা কাঁটা তার পায়ের তলার গভীরে ঢুকে গেল। এক ধাক্কায় তার সারা শরীরের শিরায় যেন বিষ ছড়িয়ে পড়লো। তারপর পা মুহূর্তেই অবাস হতে শুরু করলো, কিন্তু সে দাঁতে দাঁত চেপে পা তুললো এবং আরো এক ধাপ এগোলো। প্রতিটি কাঁটা তার পায়ে বিঁধছিল, কিন্তু সে নিজের মনের শক্তিকে হারাতে দিল না। কাঁটার বিষের কারণে তার পা অবাস হয়ে আসছিল, রক্ত ঝরছিল। এক সময় তার হাঁটতে কষ্ট হচ্ছিল, তাই সে মাটিতে হাঁটু গেড়ে হামাগুড়ি দিতে শুরু করলো। বিষের প্রভাব তার সারা শরীরে ছড়িয়ে পড়লেও তার মনে একটাই লক্ষ্য ছিল, ঝর্ণার পানি নিতে হবে। অবশেষে ঘন্টার মতো সময় লেগে গেল এই বিপজ্জনক পথ পাড়ি দিতে। জ্যাসপার ঝর্ণার কাছে গিয়ে ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তার হাত থেকে মাটির পাত্র প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু সেটা সে শক্ত করে ধরে রাখলো। শরীরের সমস্ত শক্তি জোর করে উঠে দাঁড়ালো, ঝর্ণার পানিতে পাত্র ডুবিয়ে দিল।
ঠান্ডা পানির স্পর্শ তার হাতের যন্ত্রণা কিছুটা কমলো। যখন পানি ভরে ফেললো তখন সে এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। ফিওনার মুখ তার মনে ভেসে উঠল। ক্লান্ত রক্তাক্ত মুখে এক ফোঁটা শান্তির হাসি ফুটে উঠল, কিন্তু তখনই বিষের প্রভাবে তার চোখ ঝাপসা হতে শুরু করলো। নিজেকে বলল, এখন মরলে চলবে না, আমাকে ফিরতে হবে, ফিওনাকে বাঁচাতে হবে, মরার সময় পরে আসবে। জাসপার পাত্রটা শক্ত করে ধরে ঝর্ণার পথে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলো, কিন্তু এবার তার শক্তি আরো কম, যন্ত্রণা আরো বেশি। তবুও সে নিজের জীবনকে তুচ্ছ মনে করে ধীরে ধীরে পথ ধরে এগোতে শুরু করলো। ঝর্ণার পানি সংগ্রহ করার পর জাসপার ক্লান্ত এবং রক্তাক্ত শরীর নিয়ে ধীরে ধীরে ফেরার পথে পা বাড়ালো। তবে এবার তার আশপাশের পরিবেশ অদ্ভুতভাবে পাল্টে গিয়েছে। কাঁটাযুক্ত ফুলের বাগান আর আগুনের লাভা যেন মায়ার মতো মিলিয়ে গেছে। জাসপার আশ্চর্য হলো, কিন্তু নিজের মনে বলল, এটা হয়তো কোনো পরীক্ষা, এখানে কিছুই স্বাভাবিক নয়। তবে যাই হোক, আমাকে ফিওনার কাছে ফিরে যেতে হবে। যতই এগোতে লাগলো ততই তার সামনে এক অদ্ভুত পথ প্রশস্ত হলো, এক অদ্ভুত পথ প্রকাশ পেল। মাটির উপরে একটি লুডোর বোর্ডের মতো জটিল নকশা আঁকা, গোল ত্রিভুজ বর্গের আর অনন্য চিহ্ন আঁকা। সেই পথে যেন এক ধরনের ধাঁধার মতো। কিছুক্ষণ নকশাগুলো পর্যবেক্ষণ করার পর জাসপার বলল, এটা কোনো সাধারণ পথ নয়, এখানে ভুল করলে বিপদ আসবে। আমার ড্রাগন শক্তি হয়তো এখানে কোনো কাজে দেবে না, কিন্তু আমার ইন্দ্রিয় আর বুদ্ধি তো এখনো আছে। জাসপার প্রথমে কিছুটা ত্রিভুজ চিহ্নের উপর পা রাখলো। মুহূর্তের মধ্যে উপর থেকে বিশাল একটা পাথর ঝুলে এসে তার কপালে সজোরে আঘাত করলো। আঘাত এতটাই জোরালো ছিল যে কপাল ফেটে রক্ত ঝরতে লাগলো এবং তার শার্ট দ্রুত রক্তে ভিজে গেল। জাসপার দিশেহারা হয়ে পড়লো, সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিল। কপাল থেকে গল গল করে রক্ত ঝরলেও সে বলল, এটা শক্তির পরীক্ষা নয়, এটা বুদ্ধির পরীক্ষা, আমাকে আরো সাবধান হতে হবে। সে চারপাশে তাকিয়ে বোর্ডের প্রতিটি চিহ্ন পর্যবেক্ষণ করতে লাগলো। তার ড্রাগন ইন্দ্রিয় আর অভিজ্ঞতা তার কাজে লাগিয়ে সে বুঝতে পারলো প্রতিটি চিহ্নের মাঝে লুকিয়ে আছে কোনো না কোনো ফাঁদ। ঠিক আছে, সে নিজেকে বলল, প্রতিটি পদক্ষেপে আগে আমাকে পুরো বোর্ড বিশ্লেষণ করতে হবে, এখন তাড়াহুড়া করলে মৃত্যু নিশ্চিত। এরপর জাসপার একটা বর্গাকার চিহ্ন বেছে নিল এবং ধীরে ধীরে পা রাখলো। কিছুক্ষণ অপেক্ষা করলো, কোনো বিপদ ঘটলো না। জাসপার দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু তখনই তার সামনে নতুন চ্যালেঞ্জ আসলো। বোর্ডের মাঝখানে দেখা গেল একটি বড় সর্পিল চিহ্ন। এবার জাসপার বুঝলো, প্রতিটি চিহ্নে পা রাখার পর তার বুদ্ধিমত্তা এবং পর্যবেক্ষণের ক্ষমতা আরো পরীক্ষা হবে। এক একটা পদক্ষেপে সে বোর্ডের ফাঁদগুলো এগিয়ে যেতে লাগলো। যাত্রা ছিল ধীর, কষ্টকর এবং প্রাণঘাতী। পায়ের ক্ষত, রক্তাক্ত কপাল আর দুর্বল শরীর নিয়ে প্রতিটি ধাপ ছিল যেন মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার মতো। তবুও ফিওনার কথা মনে করে সে থেমে থাকেনি। প্রথমটি ভুলে তাকে আরো সতর্ক করেছে। প্রতিটি সঠিক পদক্ষেপ তাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। অবশেষে এক দীর্ঘ প্রচেষ্টার পর জাসপার বোর্ডের শেষ চিহ্নে পৌঁছালো। তার শরীর প্রায় নিস্তেজ, কিন্তু তার মুখে ছিল এক বিজয়ের দৃঢ় হাসি। ঝর্ণার সামনে থেকে হঠাৎ বিশাল এক পাথর গড়িয়ে আসতে দেখে জাসপার হৃদয় থমকে গেল। পাথরটা এত বড় এবং দ্রুত গতিতে এগিয়ে আসছিল যে মুহূর্তের মধ্যে তাকে পিষে ফেলার জন্য যথেষ্ট ছিল। জাসপার আতঙ্কে নিজের ডান হাত দিয়ে চোখ ঢেকে ফেলল। মনে মনে বলল, এটাই কি আমার শেষ? ফিওনার কাছে কি আর ফেরা হবে না? কিন্তু আশ্চর্যজনকভাবে কিছুই ঘটল না। চারপাশে কোনো আঘাতের শব্দ নেই, কোনো ধ্বংসের অনুভূতি নেই। ধীরে ধীরে জাসপার হাত সরিয়ে চোখ খুলল। চোখের সামনে যে দৃশ্য দেখল তাতে সে বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। পুরো গুহা এক অপার্থিব আলোতে ভরে গিয়েছে। ঝর্ণার চারপাশ থেকে রঙিন আলো ছড়িয়ে পড়ছে, যেন রত্নখচিত এক রাজপ্রাসাদের ভিতরে এসে পড়েছে। সেই আলো এত উজ্জ্বল, তবু তার চোখে কোনো অস্বস্তি তৈরি করছিল না। এরপর ঝর্ণার পানি থেকে বেরিয়ে এলো এক রহস্যময় রমণী। তার সৌন্দর্য দেখে জাসপার চমকে গেল। রমণীর চেহারায় এমন এক মায়া, এমন এক জ্যোতি ছিল যে তাকে একবার দেখলি যে কেউ মুগ্ধ হয়ে পড়বে। তার লম্বা সোনালি চুল, হালকা নীলাভ চোখ আর শরীরে মুক্তোর মতো আলো জ্বলজ্বল করছে। তিনি যেন কোনো দেবী। জাসপার বিস্মিত কণ্ঠে বলল, তুমি কে? এই গুহার রহস্য কি? আর কেন তুমি আমার সামনে এলে? রমণী হালকা হাসি দিয়ে বলল, আমি এই ঝর্ণার অভিভাবক। 1000 বছর ধরে আমি এই ঝর্ণার সুরক্ষা করে আসছি। এখানে যে আসে তার উদ্দেশ্য জানি। জাসপার স্তম্ভিত হয়ে প্রশ্ন করল, তোমার নাম কি? আমি এই ঝর্ণার রক্ষক, ঝর্ণার রানী সেরেনা, সে উত্তর দিল। জাসপার বলল, ঝর্ণার দেবী সেরেনা, আমি তো পরীক্ষায় সফল হয়েছি, এবার আমাকে যেতে দাও। তোমার আসল পরীক্ষা এখন শুরু, প্রিন্স অরিজিন, সে বলল। কি পরীক্ষা? জাসপার জানতে চাইল। এই ঝড়ধারার পানি তুমি কেন নিচ্ছ তা আমি জানি। তোমার মস্তিষ্কে আমি পড়ে ফেলেছি। তবে এই জায়গা থেকে বের হতে হলে আমাকে খুশি করতে হবে। মানে আমি তোমার প্রতি আকৃষ্ট। তোমার সৌন্দর্য ও সাহস আমায় মুগ্ধ করছে, কিন্তু সবথেকে বেশি আকর্ষণ করছে তোমার প্রিয়সুর প্রতি তোমার ভালোবাসা। জাসপার তার কথা হতভম্ব হয়ে রইল। আমি তোমাকে কিছু সময়ের জন্য চাই।
মানে হচ্ছে তুমি আমাকে কিছু সময়ের জন্য ভালোবাসবে, বুঝতে পারছো কি চাইছি? সেরেনা বলল, তার চোখে এক আকর্ষণীয় চাহনি। দুঃখিত, তুমি যেটা চাইছো সেটা কখনোই সম্ভব না। আমি কখনোই ফিওনাকে ছাড়া অন্য কোনো মেয়েকে স্পর্শ করবো না, জাসপার উত্তর দিল দৃঢ়ভাবে, তার কণ্ঠে জেদ। সেরেনার মুখের হাসি স্ম্লান হয়ে গেল। তাহলে তো তুমি এই পানি নিয়ে পৌঁছাতে পারবে না, আর পারবে না তোমার প্রিয়সীকে বাঁচাতে। প্রিন্স, আমার কথা শোনো, এতে তোমার লাভ হবে। তোমার শরীরের যে ক্ষতগুলো হয়েছে সেগুলো আমি সারিয়ে দেবো, আর নিরাপদে তোমাকে এই ঝর্ণার পানি সহ পৌঁছে দেবো। জাসপার তখন রেগে বলল, একদম চুপ, আমি নিজেই যেতে পারবো। সারাটা পথ এত কষ্ট করে পানি নিয়ে আসার পর আমি অবশ্যই বাকিটা পথ অতিক্রম করতে পারবো, কিন্তু তোমার এই কুপ্রস্তাব কখনোই ড্রাগন প্রিন্সের জন্য গ্রহণযোগ্য নয়। সেরেনা তখন বলল, ঠিক আছে, তুমি আমার কথা মানবে না তো এবার দেখো কি হয়। কিছুক্ষণ বাদেই জাসপারের মনে হলো তার গলা তৃষ্ণার্ত, তার ঠোঁট শুকিয়ে গিয়েছে, তৃষ্ণায় গলা আটকে গিয়েছে। জাসপার এতটাই তৃষ্ণার্ত অনুভব করলো সে ঝর্ণার পানি পান করতে ঠোঁটের কাছে ছোঁয়ালো, কিন্তু মুহূর্তেই তার মনে পড়ল এটা ফিওনার জন্য। জাসপার থেমে গেল, মনে মনে ফিওনার কথা ভাবতে লাগলো, কিন্তু তৃষ্ণায় সে যেন মরে যাচ্ছিল। সেরেনা তখন মুখ বাঁকিয়ে হাসতে লাগলো, তার চোখে যেন জয় ও আনন্দের ঝিলিক। জাসপার আর কোনো উপায় না পেয়ে নিজের হাতে জোরে কামড় বসালো, রক্ত বেরিয়ে আসলো। সে নিজের রক্ত নিজে পান করতে শুরু করলো। সেরেনা অবাক হয়ে গেল, এটা তুমি কি করছো? সে বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলো। এটা আমার জন্য নয়, ফিওনার জন্য, জাসপার বলল দৃঢ়তার সাথে। সেরেনার মুখ মুহূর্তে বিস্ময় ফুটে উঠল, তার চোখে কিছুটা ভয় ও বিস্ময় ছিল। তুমি সত্যি সেই ভালোবাসার পক্ষে এতটা দৃঢ়? জাসপার এবার মনে মনে স্থির করলো যে কোনো উপায় ফিওনাকে বাঁচাতে প্রস্তুত, তা সে নিজের ক্ষতির মধ্য দিয়ে হলেও। সেরেনা তখন বলল, প্রিন্স, তুমি জানো আমি তোমাকে প্রথম এই দ্বীপে দেখেছিলাম আরো 10 বছর আগে। সেদিন তুমি আমার মনে জায়গা করে নিয়েছিলে, কিন্তু কখনো ভাবিনি তুমি কাউকে এভাবে ভালোবাসবে। দয়া করে কিছু মুহূর্তের জন্য আমার হয়ে যাও। জাসপার তখন দৃঢ়তার সঙ্গে বলল, মরে গেলেও না। আমাকে মেরে ফেলেন ঝর্ণার দেবী, কিন্তু তোমার এই ইচ্ছা আমি পূরণ করতে পারবো না। কিছুক্ষণ পরে সেরেনা বলল, সাবাস, তুমি উত্তীর্ণ হয়েছো প্রিন্স, তুমি সফল। আর হ্যাঁ, দুঃখিত, আমি তোমার লয়ালিটি পরীক্ষা করছিলাম, দেখতে চাইছিলাম যে তুমি তোমার প্রিয়সীর প্রতি কতটা নিষ্ঠাবান। এমন একজন সুন্দরী রমণী দেখে তুমি কি নিজের লোভ সামলাতে পারো কিনা। তুমি সত্যি চমৎকার, তুমি এবার যেতে পারো। তবে তোমার এই ক্ষত আমি সারিয়ে দিতে পারবো না, কারণ এটা প্রকৃতির বিরুদ্ধে। ধন্যবাদ ঝর্ণার দেবী সেরেনা, জাসপার বলল, তার গলা কাঁপছে। জাসপার ধীরে ধীরে গুহা থেকে বেরিয়ে আসতে লাগলো, মনে মনে ফিওনার জন্য সেই ঝর্ণার পানি নিয়ে আসার আশায়। তার মন তার প্রিয়সীর জন্য উদ্বেগে ভরপুর ছিল, কিন্তু এখন সে জানত সে তার ভালোবাসার প্রতি কতটা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। জাসপার যখন বেরিয়ে আসছিল তখন তার মনে হচ্ছিল যেন সে সত্যিই নতুন করে জন্ম নিল। সে ঝর্ণার রক্ষকের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং এখন তার কেবল ফিওনাকে বাঁচানোর একটাই লক্ষ্য। জাসপার গুহা থেকে বেরিয়ে আসার সাথে সাথে সেরেনা বলল, আমি সত্যি তোমার প্রতি মুগ্ধ ছিলাম ড্রাগন প্রিন্স। আমি সেই 10 বছর যাবৎ অপেক্ষায় ছিলাম যে তোমার সাথে দ্বিতীয়বার দেখা হবে, তবে ভাবতে পারিনি তোমার মনে কোনো এক মানবীর জায়গা হয়েছে। সে সত্যি পৃথিবীর সব থেকে ভাগ্যবতী। তোমার ভালোবাসার কাছে আমার এই আকর্ষণ কিছুই না। প্রিন্স, ভালো থেকো। অবশেষে গভীর রাতে জাসপার তাঁবুতে ফিরে এলো। তাঁবুর দরজা খুলতেই সিলভা চমকে উঠল। জাসপারের পায়ে, হাতে, শরীরে, কপালে রক্ত ছড়িয়ে পড়ছে। তার চলাফেরা ক্লান্ত আর দুর্বল মনে হচ্ছে। প্রিন্স, আপনার কি হয়েছে? আপনি তো অনেক আহত। সিলভেরা ভয়ে জিজ্ঞেস করলো, তার চোখে আতঙ্ক। জাসপার হাত তুলে তাকে থামিয়ে দিয়ে বলল, লিটল অ্যাঞ্জেল, এখন এসব প্রশ্নের সময় নেই। আমাকে তাড়াতাড়ি ফিওনাকে এই পানি পান করাতে হবে। সে ধীরে ধীরে ফিওনার কাছে গেল। ফিওনার নিথর দেহ দেখে তার হৃদয় কেঁপে উঠল। সে তার মাথা আলতো করে নিজের পায়ের উপর রাখলো। সিলভেরা ফিসফিস করে বলল, কিন্তু প্রিন্স, আপনার রক্তপাত বন্ধ করা জরুরি। আপনি এমন অবস্থায় ফিওনার সাহায্য করবেন কিভাবে? জাসপার তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি ঠিক আছি, আমার কোনো কিছুতেই কিছু আসে যায় না। আমার হামিংবার্ড সুস্থ হলেই চলবে। তারপর জাসপার ঝর্ণার পাত্র থেকে পানি তুলে ফিওনার ঠোঁটের মাঝে ঢালতে শুরু করলো। কিছুক্ষণের অপেক্ষার পর ফিওনা হালকা নড়ে উঠল। তার চোখ ধীরে ধীরে খুলল। প্রথমে ঝাপসা দেখতে পেয়ে সে অস্বস্তি অনুভব করলো। প্রিন্স, ফিওনা দুর্বল কণ্ঠে বলল, আমি এখানে আছি হামিংবার্ড। ইউ আর সেফ নাও, জাসপার বলল, তার কণ্ঠে একরাশ প্রশান্তি। সিলভারা একপাশে দাঁড়িয়ে একদিকে জাসপারের জন্য উদ্বিগ্ন, অন্যদিকে ফিওনার প্রাণ ফিরে পাওয়া দেখে স্বস্তি অনুভব করলো। ফিওনা ধীরে ধীরে উঠে বসতেই জাসপারকে স্পষ্টভাবে দেখতে পেল। জাসপারের চেহারা রক্তাক্ত দেখে ফিওনার হৃদয় কেঁপে উঠল, তার মাথা ঘুরে গেল। তাড়াতাড়ি জাসপারের গালে হাত রেখে বারবার জিজ্ঞেস করতে লাগলো, তোমার কি হয়েছে প্রিন্স? এত ক্ষত কেন? সিলভারা তখন ফিওনার দিকে তাকিয়ে বলল, তোমাকে বাঁচানোর জন্য প্রিন্স এই ঝর্ণার পানি আনতে গিয়েছিল, সেখানে তার এমন অবস্থা হয়েছে।
ফিওনা ভালো করে তাকিয়ে দেখলো জেসপারের পায়ে গভীর ক্ষত, পা পুড়ে গিয়েছে আর সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে, তার শরীরে হাতে আরো রক্তের চিহ্ন। এই দৃশ্য দেখে ফিওনা আর নিজেকে সামলাতে পারল না, অঝরে কেঁদে উঠলো, শব্দ করে কান্না করতে লাগলো। জেসপার অবাক হয়ে বলল, কি হলো, এভাবে কাঁদছো কেন? আমি কি মরে গেছি? বেঁচে আছি তো। ফিওনা কান্নার মধ্যে বলল, প্রিন্স, তুমি আমাকে বাঁচানোর জন্য এমন কেন করলে? তোমার কত কষ্ট হচ্ছে? সিলভেরা ফিওনার দিকে তাকিয়ে বলল, বাইরে কিছু ভেষজ উদ্ভিদ আছে, সেগুলোর পাতা আর শেকড় থেকে তেল পাওয়া যায়, ক্ষত সরিয়ে দিতে পারে। ফিওনা আর এক মুহূর্ত দেরি না করে সিলভেরার নির্দেশ অনুযায়ী সেই ভেষজ উদ্ভিদ সংগ্রহ করে নিয়ে এলো। জেসপারের শরীরে পায়ে ক্ষত দেখে ফিওনার চোখে পানি জমে উঠল, কিন্তু সে নিজেকে সামলে কাজ শুরু করলো। ভেষজ তেলটি জেসপারের কপালে ঘষতে লাগলো, নিজের টপসের কিছু অংশ ছিঁড়ে সে মাথায় পেঁচিয়ে দিল। এরপর কোলের ওপর জেসপারের পা তুলে তেল মাখতে লাগলো যত্ন সহকারে, আর হাতেও তেল লাগিয়ে দিল। কিছুক্ষণ পর সিলভেরা বিদায় নিয়ে চলে গেল, কিন্তু ফিওনা তখনও জেসপারের পাশে বসেছিল, কাঁদছিল। তার কান্না এতটাই তীব্র হয়ে উঠল যে একসময় তার হেঁচকি উঠতে লাগলো। জেসপার অবাক হয়ে বলল, কি হয়েছে ফিওনা, এখন এভাবে কাঁদছো কেন? আমি তো ঠিক আছি, সত্যি বলছি, আমার কিছু হবে না। ফিওনা তার কথাগুলো শুনলো না, সে হাত বাড়িয়ে জেসপারকে নিজের বুকে জড়িয়ে ধরলো। তার চোখ থেকে অনাবরত অশ্রু ঝরছিল। জেসপার কিছুক্ষণ চুপচাপ থাকলো, তারপর পরম শান্তিতে চোখ বন্ধ করে তার মাথা ফিওনার কাঁধে রেখে দিল। সে অনুভব করলো ফিওনার ভালোবাসার স্পর্শ, তার সমস্ত ব্যথা জ্বালা যেন মুছে যাচ্ছে। সেদিন রাতটা ধীরে ধীরে কেটে গেল। ফিওনা এক মুহূর্তের জন্য ঘুমায়নি। জেসপার ক্লান্তিতে ঘুমে তলিয়ে গিয়েছিল, কিন্তু ফিওনার চোখে কোনো ঘুম ছিল না। সারা রাত ধরে ফিওনা জেসপারের পাশে বসেছিল। তার রক্তাক্ত কপালে হাত আর পায়ের ক্ষতগুলো দেখে তার চোখের জল থামছিল না। ফিওনা তার আঙুল দিয়ে ধীরে ধীরে জেসপারের কপাল ছুঁয়ে দিল, যেন তার স্পর্শে ব্যথাগুলো কমে যাবে। কখনো জেসপারের হাত বুলিয়ে দিচ্ছে, কখনো পায়ে, আর তার স্পর্শে অদ্ভুত এক কোমলতা ছিল, যেন সে তার সমস্ত ভালোবাসা দিয়ে জেসপারের যন্ত্রণা দূর করার চেষ্টা করছিল। একসময় তার অশ্রু ভেজা ঠোঁট দিয়ে জেসপারের কপালে আর হাতে আলতো করে চুমু দিল। ফিওনার চোখের পানি মিশে গেল তার ভালোবাসার স্পর্শে। জেসপার ঘুমিয়েছিল, কিছুই টের পায়নি, কিন্তু ফিওনা সারা রাত কাঁদলো আর জেসপারের ক্ষতগুলোতে হাত বুলিয়ে তাকে আদর করলো, যেন তার ভালোবাসা আর যত্ন দিয়ে জেসপারের সমস্ত ব্যথা দূর করে দিতে পারে। সকালে জেসপার ঘুম থেকে উঠতেই চোখ পড়লো ফিওনার দিকে। ফিওনা ঠিক তার পায়ের সামনে মাটিতে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে পড়েছিল। জেসপার বুঝতে পারলো ফিওনা সারা রাত না ঘুমিয়ে তার যত্ন করছিল, আর ভোরের আলো ফোটার পরই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। জেসপার মৃদুস্বরে ফিওনাকে ডাকলো, হামিংবার্ড, ওঠো। ফিওনা ধীরে ধীরে চোখ খুলে তাকালো, আর সেই মুহূর্তে তার দৃষ্টি গিয়ে পড়লো জেসপারের ক্ষতগুলোর দিকে। চোখে উদ্বেগ নিয়ে উৎকণ্ঠায় বলল, তোমার কি ব্যথা হচ্ছে? ক্ষতগুলো এখনো শুকায়নি, একটু বসো, আমি আবার দেখছি। জেসপার মৃদু হাসি দিয়ে বলল, আমি ঠিক আছি, এত চিন্তা করার কিছু নেই আমাকে নিয়ে। সে ফিওনাকে কাছে টেনে নিয়ে তার গালে আলতো করে একটা চুমু দিল, কিন্তু ভেতরে ভেতরে জেসপারের হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠল। মনে মনে সে ভাবলো, ড্রাকনিস আর ভেনাসের দেবতা ঠিকই বলেছিলেন, আমার জন্যই ফিওনার জীবন বিপন্ন হয়েছে। দুইবার এমন পরিস্থিতি হলো যে ফিওনা মৃত্যু আমার কারণে হতে পারতো। আমি কি তার জীবনে সুখ আনতে পারবো না, নাকি শুধু কষ্টই দিয়ে যাব? জেসপারের চোখ এক মুহূর্তের জন্য বিষণ্ণতা ফুটে উঠল, কিন্তু সে দ্রুত সেটি আড়াল করলো। ফিওনাকে দেখে তার মনে হলো, যাই হোক না কেন, তাকে রক্ষা করার জন্য সে সবকিছু করতে প্রস্তুত। রাতে দুজন না খেয়ে থাকায় সকালে প্রবল ক্ষুধায় ক্ষুধার্ত হয়ে উঠল। জেসপার ধীরে ধীরে উঠে দাঁড়ালো, খাবার আনতে যাওয়ার জন্য পা বাড়লো, কিন্তু কয়েক কদম এগোতেই পায়ের তীব্র ব্যথা অনুভব করলো। কাল ফিওনাকে বাঁচানোর জন্য এই ব্যথাগুলো সে উপেক্ষা করছিল, কিন্তু আজ হাঁটতে কষ্ট হচ্ছে। একসময় ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার উপক্রম হলো। ঠিক তখনই ফিওনা তড়িঘড়ি করে এসে জেসপারকে জড়িয়ে ধরলো, তার হাত শক্ত করে জড়িয়ে নিজের কাঁধে ভর দিল। ফিওনার চোখে উদ্বেগ আর ভালোবাসা স্পষ্ট। এখনই তো পড়ে যেতে নিলে, ফিওনা বলল। জেসপার নরম গলায় বলল, আমি ঠিক আছি ফিওনা, তুমি চিন্তা করো না, আমি একাই। ফিওনা তাকে থামিয়ে দিয়ে দৃঢ়ভাবে বলল, না, আমি তোমাকে একা যেতে দেবো না, আমিও যাচ্ছি তোমার সাথে। জেসপার ফিওনার মুখের দিকে তাকিয়ে মৃদু হাসল। ফিওনার এই জেদ আর ভালোবাসা তার হৃদয় স্পর্শ করলো। তুমি জানো আমি খুব জেদি, তাই আমাকে থামানোর চেষ্টা করো না, ফিওনা দৃঢ় কণ্ঠে বলল। ফিওনার সাহায্যে জেসপার ধীরে ধীরে এগিয়ে চলল। দুজন একসাথে তাঁবু থেকে বেরিয়ে পড়লো খাবারের সন্ধানে। জেসপারের হাত ফিওনার কাঁধে জড়ানো, আর ফিওনার মুখে একরাশ দৃঢ় সংকল্প। সকালে কিছু ফল খেয়ে তারা ক্ষুধা মেটালো, কিন্তু দুপুরে ভারী কিছু খাওয়ার দরকার ছিল। এর মধ্যে ফিওনা বুঝলো যে তার গোসল করাটাও খুব প্রয়োজন। দ্বীপের ছোট্ট লেকের দিকে এগিয়ে গেল সে। লেকের স্বচ্ছ জল দেখে ফিওনার মন ভরে উঠল। ফিওনা লেকে নেমে পড়লো, আর জেসপার কিছুটা দূরে একটি বড় পাথরের উপর বসে তাকে দেখছিল। ফিওনা জলের ছোঁয়ায় বেশ আনন্দ পেয়ে কয়েকবার মজা করে জেসপার দিকে পানি ছিটিয়ে দিল। জেসপার হেসে বলল,
এখন যদি আমি পুরোপুরি সুস্থ থাকতাম তবে তোমায় দেখিয়ে দিতাম আসল মজা কাকে বলে। ফিওনা হেসে বলল, তাহলে তো তুমি জিততে, তাই এখনই সুযোগ নিয়ে নিচ্ছি। ফিওনা আরো কিছুক্ষণ লেকে মজা করে গোসল করলো জলের ছিটা ফোটায়, আর ফিওনার হাসির শব্দে চারপাশটা আরো প্রাণবন্ত হয়ে উঠল। জেসপার একদিকে ফিওনার আনন্দ উপভোগ করছে আর অন্যদিকে তার নিজের কষ্ট ভুলে যাওয়ার চেষ্টা করছে। ফিওনা গোসল শেষে সেই ব্যাগ থেকে একটি হালকা গোলাপি রঙের হাঁটু পর্যন্ত ফ্লাক ফ্রক বের করে পরে নিল। পোশাকটি তার গায়ে খুব মানিয়েছে। ফিওনা পোশাক পরে জেসপারের সামনে এসে ঘুরে ঘুরে দেখালো এবং বলল, কেমন লাগছে আমাকে? জেসপার এক মুহূর্ত ফিওনার দিকে তাকিয়ে থাকলো, তারপর বলল, বিউটিফুল, তুমি যেন স্বর্গীয় কোনো রাজকুমারী। ফিওনা এই কথা শুনে হেসে ফেললো। তারপর সে দৃঢ়ভাবে বলল, আজকে আমি মাছ ধরবো, এবং পুনরায় জাল হাতে নিয়ে লেকের দিকে এগিয়ে গেল। জেসপার তাঁবুতে বসে তার কাজ করছিল। তার সামনে ছিল সেই ঝুড়ি যেটা লিটল অ্যাঞ্জেল সেদিন দিয়েছিল। ঝুড়িতে দ্বীপের বিশেষ কিছু ফুল ছিল যেগুলো কখনোই শুকায় না। জেসপার মনের আনন্দে সেই ফুলগুলো দিয়ে একটি সুন্দর ক্রাউন বানাতে লাগলো। তার মুখে এক অদ্ভুত প্রশান্তির ছাপ ছিল। জেসপার ধীরে ধীরে কাজটি করছিল যেন প্রতিটি ফুল সঠিক জায়গায় থাকে। একটি ফুল হাতে নিয়ে ডাটা পেঁচিয়ে লতার মতো গেঁথে দিচ্ছিল। দ্বীপের এই বিশেষ ফুলগুলোর সুবাস তাঁবুর ভেতরে ছড়িয়ে পড়ছিল। ফুলগুলো এতটাই উজ্জ্বল আর প্রাণবন্ত ছিল যে মনে হচ্ছিল যেন কোনো জাদুর স্পর্শে সেগুলো তৈরি হয়েছে। জেসপার কষ্ট করে লতা পাতার ডাঁটগুলোকে শক্ত করে বাঁধছিল যাতে ক্রাউনটি ভেঙে না যায়। মাঝে মাঝে সে ক্রাউনটি তুলে নিয়ে নিজের সামনে ধরছিল যেন নিশ্চিত হতে পারেন যে এটি সুন্দর হচ্ছে যথেষ্ট। ক্রাউনটির মাঝখানে একটি বড় সাদা ফুল রাখলো আর চারপাশে গোলাপি আর নীল রঙের ফুল সাজিয়ে দিল। তাঁবুর বাইরে থেকে ফিওনার হাসির শব্দ ভেসে আসছিল যা জেসপারকে আরো মনোযোগী করে তুলছিল। সে জানতো এই ছোট্ট উপহারটি ফিওনার মুখে হাসি ফোটাবে। শেষমেশ জেসপার ক্রাউনটি নিয়ে একবার গভীরভাবে দেখলো। তার ঠোঁটের কোণে এক প্রশান্তির হাসি ফুটে উঠল। সে মনে মনে বলল, হামিং বার্ড, এই ক্রাউনটি তোমার জন্য, যেমনটা তুমি অনন্য এবং সুন্দর। ফিওনা আনন্দে ঝলমল করছে। তার একজোড়া মাছ ধরার সাফল্য যেন তাকে নতুন উচ্ছ্বাসে ভরিয়ে দিয়েছে। প্রিন্স, দেখো আজকে কত বড় দুটো মাছ পেয়েছি, বলে ফিওনা খুশিতে জোরে জোরে ডাকতে লাগলো। জেসপার তাঁবুর সামনে বসে হাসি মুখে দেখছিল যে তার হামিংবার্ডের উচ্ছ্বাস। ফিওনা তাঁবুর পাশে মাটিতে কয়েকটি গরম মশলার গাছ লক্ষ্য করেছিল। সে দ্রুত সেগুলো তুলে আনলো। দুটি পাথর নিয়ে গাছের পাতা আর ছোট ছোট লতাগুলো মসৃণ করে পিষে মশলা বানালো। তারপর সে মাছগুলো সুন্দর করে ধুয়ে সেই মশলা মাখিয়ে প্রস্তুত করে নিল বারবিকিউ করার জন্য। ফিওনা পুনরায় মনোযোগ দিয়ে কাজ করছিল। পাথরের উপর লতা পাতা পিষতে মশলার গন্ধে ছড়িয়ে পড়ছিল। তার নড়াচড়ায় যেন এক ধরনের ছন্দ ছিল যা জেসপার মুগ্ধ হয়ে দেখছিল। কিছুক্ষণ পর ফিওনা যখন বারবিকিউ করতে ব্যস্ত, জেসপার পেছন থেকে এসে তার হাতে বানানো ক্রাউনটি ফিওনার মাথায় আলতো করে পরিয়ে দিল। ফিওনা অবাক হয়ে ঘুরে তাকালো। ওই প্রিন্স, এটা কি? জেসপার মৃদু হেসে বলল, একজন রাজকুমারীর মাথায় ক্রাউন মানায়। ফিওনা ক্রাউনটা হাতে নিয়ে মুগ্ধ হয়ে আলতো ছুঁয়ে দেখলো। চকচকে ফুলগুলোর জন্য নিজের গল্প বলছিল। সে বিস্ময়ে জিজ্ঞেস করলো, এটা কোথায় পেলে? জেসপার হাসি মুখে বলল, আমি নিজে বানিয়েছি, নিজের হাতে। ফিওনা অবাক হয়ে তাকালো। তুমি ক্রাউন বানাতে জানো, তাও এত সুন্দর? জেসপার তার গভীর মমতা নিয়ে বলল, হ্যাঁ, আমার কুইনকে আমার ভালোবাসার মুকুট পরিয়ে দিলাম। ফিওনার চোখে জল এসে গেল। সে কিছুক্ষণ ক্রাউনটির দিকে তাকিয়ে থেকে মৃদু স্বরে বলল, তুমি আমাকে সবসময় এতটা বিশেষ অনুভব করো প্রিন্স। জেসপার মৃদু হাসলো, কারণ তুমি আমার জন্য সত্যি বিশেষ, হামিংবার্ড। ফিওনা ধীরে ধীরে বসা থেকে উঠে দাঁড়ালো। তার চোখে জল ছিল। আবেগের স্রোত কখনোই কথা বলে না। হঠাৎ সে জেসপারকে জড়িয়ে ধরল। জেসপার প্রথমে কিছুটা হতচকিত হয়ে গেল। কয়েক মুহূর্তের জন্য সে স্তব্ধ হয়ে থাকলো, কিন্তু ফিওনার উষ্ণ আলিঙ্গন তার হৃদয়ে নাড়া দিল। ধীরে ধীরে তার শক্ত হাতে সে ফিওনাকে নিজের দিকে আরো শক্ত করে টেনে নিল। এভাবে দুজনে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল, যেন সময় থেমে গিয়েছে। বাতাসে যেন এক গভীর শান্তি নেমে এলো, আর তাদের হৃদয় একসাথে স্পন্দিত হচ্ছিল। প্রিন্স, আই লাভ ইউ সো মাচ, ফিওনা ফিসফিস করে বলল। জেসপার তখন শান্ত কণ্ঠে বলল, আই লাভ ইউ মোর দ্যান ইউ। বিকেলে জেসপার পুনরায় দ্বীপের সেই ছোট্ট পাহাড়ের চূড়ায় দাঁড়ালো। স্মার্ট ঘড়ির সাহায্যে সে আজকে আবার সিগন্যাল পাঠালো। আশ্চর্যজনকভাবে সিগন্যাল পাঠানোর পরপরই রেসপন্স এলো। সেদিনের সিগন্যাল পাঠানোর পর মিস্টার চেনসিং এর বন্ধু হুয়াংজি তার মোবাইলটি নিয়ে চেনসিং এর কাছে পৌঁছে দিয়েছিল। মিস্টার চেনসিং তখন কিছুটা সুস্থ হলেও মন থেকে ভেঙে পড়েছিলেন। ফিওনার নিখোঁজ হওয়ার পর তিনি আর এক মুহূর্ত শান্তিতে ছিলেন না। মিস ঝাংও তার পাশে ছিলেন, কিন্তু তিনি খাবার দাবার প্রায় ছেড়ে দিয়েছেন। চেনসিং এর শারীরিক অবস্থার অবনতি হওয়া তাকে জোর করে ঔষধ খাওয়ানো এবং খাবার খাওয়ানো হয়েছিল। সেই সময় চেনসিং এর হাতে মোবাইল ছিল। জেসপার সিগন্যাল পৌঁছানো মাত্রই তিনি তা পেয়ে যান। সঙ্গে সঙ্গেই তার বন্ধু হুয়াংজিকে ফোন করে দ্রুত ল্যাবে যাওয়ার নির্দেশ দেন। তোমাকে এখনই ল্যাবে যেতে হবে, আমাদের নতুন সিগন্যাল এসেছে, সম্ভবত ফিওনার ব্যাপারে।
হুয়াংজি সময় নষ্ট করলো না, ল্যাবের উদ্দেশ্যে রওনা দিল। চেন সিং এর মনে তখন নতুন করে আশা জেগে উঠছিল, কিন্তু সেই আশার সাথে মিশেছিল এক ধরনের আতঙ্ক। জ্যাসপার কি ফিওনাকে নিরাপদে রেখেছে? ল্যাবে পৌঁছে মিস্টার চেন সিং এবং তার বন্ধু হুয়াংজি আর বিশেষ টিম মিলে জ্যাসপারের পাঠানো সিগন্যালের মাধ্যমে লোকেশন ট্র্যাক করতে সক্ষম হলো। তারা জানতে পারে যে সিগন্যালটি আসছে প্রশান্ত মহাসাগরের পাশে অবস্থিত একটি গোপন দ্বীপ, যা লুনার দ্বীপ নামে পরিচিত। মিস্টার চেন সিং সিগন্যাল বিশ্লেষণ করে নিশ্চিত হন যে জ্যাসপার পৃথিবী থেকেই সিগন্যাল পাঠাচ্ছে। এর মানে হতে পারে জ্যাসপার ফিওনাকে বাঁচিয়ে ফেলেছে এবং তাকে সেই দ্বীপে নিয়ে গিয়েছে। আশার আলো দেখতে পেয়ে তিনি দ্রুত লুনার দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে তার বন্ধু হুয়াংজি সতর্ক করে বলেন, লুনার দ্বীপ কোনো সাধারণ দ্বীপ নয়, সেখানে পৌঁছাতে বিশেষ ধরনের প্রস্তুতি লাগবে। দ্বীপটি এমনভাবে সুরক্ষিত এবং বিচ্ছিন্ন যে সাধারণত জাহাজ বা প্লেন সেখানে যেতে পারবে না। সেই দ্বীপের চারপাশে প্রচণ্ড জলপ্রবাহ, তীব্র বাতাস আর রহস্যময় পরিবেশ রয়েছে। এছাড়া দ্বীপের অভ্যন্তরে কি আছে তা কেউ জানে না। মিস্টার চেন সিং চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু ফিওনার জন্য যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুতি নাও, যেভাবেই হোক আমাকে লুনার দ্বীপে পৌঁছাতে হবে। ফিওনা আমার একমাত্র নাতনি, আমি তাকে এভাবে সেখানে ফেলে রাখতে পারি না। ওয়াংজি দ্রুত বিশেষ একটি টিম তৈরি করার ব্যবস্থা করেন। সেই টিমে থাকবে দক্ষ পাইলট, নেভিগেটর এবং সমুদ্র অভিযানে অভিজ্ঞ বিজ্ঞানীরা। লুনার দ্বীপে পৌঁছানোর জন্য একটি বিশেষ যান প্রস্তুত করতে হবে, যা ওই প্রতিকূল পরিবেশে চালাতে পারবে। চেন সিং একদিকে টিমের প্রস্তুতির দিকে নজর রাখছেন, অন্যদিকে তিনি মনে মনে প্রার্থনা করছেন, ফিওনা তুমি বেঁচে থাকো, আমি আসছি তোমায় নিতে। এদিকে জ্যাসপার স্মার্ট ঘড়ির মাধ্যমে রেসপন্স পায় যে মিস্টার চেন সিং তার পাঠানো সিগন্যাল পেয়েছে। তবে অদ্ভুতভাবে এই খবর তার মনকে স্বস্তি দিতে পারল না, বরং এক ধরনের অজানা শূন্যতা তাকে গ্রাস করলো। সে জানে মিস্টার চেন সিং লুনার দ্বীপে আসতে হয়তো কিছুটা সময় নেবে। এই সময়টুকু জ্যাসপার মনে মনে ঠিক করে নিল ফিওনার সাথে প্রতিটি মুহূর্তকে বিশেষ করে তুলবে। জ্যাসপার নিজেকে বলতে লাগলো, যদি এটাই আমার ফিওনার সাথে শেষ দিনগুলো হয়, তবে আমি আমার সব ভালোবাসা, সব অনুভূতি তাকে উজাড় করে দেব। কোনো আড়াল থাকবে না, কোনো সংকোচ থাকবে না। হামিংবার্ড ডিজার্ভ টু নো হাউ মাচ শি মিনস টু মি। জ্যাসপার দ্রুত তাঁবুর দিকে চলে গেল। সে সেই মুহূর্তে ফিওনার দিকে তাকালো, যে তখন কিছু গাছের লতাপাতা থেকে হাত পাখা বানাচ্ছিল। আর এমন চঞ্চল চোখ আর মিষ্টি হাসি দেখে জ্যাসপারের মনে হলো পৃথিবীতে এমন সুন্দর আর কিছুই নেই। হামিংবার্ড জ্যাসপার তার দিকে এগিয়ে গিয়ে মৃদুস্বরে বলল, চলো আজ আমরা সারা দ্বীপ ঘুরে বেড়াই। আমি তোমাকে এমন কিছু দেখাবো যা তুমি কোনোদিন ভুলতে পারবে না। ফিওনা হাসি মুখে মাথা নাড়ল। সে বুঝতে পারলো না জ্যাসপারের ভেতরে কি গভীর এক ভালোবাসার ঢেউ উঠছে। জ্যাসপার ঠিক করলো, যতক্ষণ এই সময় তার হাতে আছে ততক্ষণ ফিওনার জন্য পৃথিবীর সব থেকে সুন্দর মুহূর্তগুলো তৈরি করবে।